ওকে, তো আমি আমি সুখের অসুখ বইয়ে এই কথাটাই বলতে চেষ্টা করেছি এইভাবে যে একটা উদাহরণ দেন, চেষ্টা না, সুখের অসুখ থেকে একটা উদাহরণ দেন, কারণ এটা আমার খুব প্রিয় বই, আপনার এই বইটা। নাম বলি যে বর্তমান শিক্ষা পদ্ধতি বা ব্যবস্থা আমাদের অনেক বেশি চালাক বানাচ্ছে। তো চালাক যখন আপনি হবেন তখন তো আর কাউরে কেয়ার করবেন না। এবং আমি আপনাকে বলেছিলাম যে রাশিয়ান বই আর আমেরিকান বইয়ের পার্থক্য কি। আমেরিকান বইয়ের পার্থক্য হচ্ছে আপনি কিভাবে মিলিয়নিয়ার হবেন, বিলিয়নিয়ার হবেন, শুধু এইটা দেখায়। আপনার মানবিক গুণাবলীর বিকাশ ঘটুক এটা তারা কখনো মনোযোগী দেয় না। এনি হাউ লুটতরাজ করে হলেও তুমি অনেক টাকার মালিক হও, আমাদের কোম্পানির প্রোডাক্ট কেন, তাহলে তুমি সফল মানুষ। অলরাইট, ওকে। আর আপনি যখন মুভির কথা বলছিলেন তখন আমার একটা মুভির কথা মনে পড়লো। এই মুভিটাতে দারুণভাবে মানে সাম্প্রতিক তরুণদের জীবনযাপন এবং ওই মুভিতে দেখানো হয়েছে। মুভিটার নাম হচ্ছে লাভ টুডে। লাভ টুডে অর্থাৎ আজকের দিনে ভালোবাসা। এই মুভিটার মানে সিম্পল একটা কনসেপ্ট কিন্তু চমৎকার। সেটা হচ্ছে একটা ছেলে খুবই ডেসপারেট, মানে নায়িকার বাবার কাছে গিয়ে সে মানে খুব সিরিয়াসলি বোঝায় যে এনি হাউ আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, আপনি বিয়ে দিবেন। তো বলছে যে ভালো কথা, কেন দিতে হবে? তো বলছে যে কারণ আমরা দুজন দুজনকে ভালোবাসি। হ্যাঁ, তো উনি বললেন যে খুব ভালো, আমি বিয়েতে রাজি, কোনো সমস্যা নাই, কিন্তু একটা শর্ত আছে। তো কি সেটা? তো বলছে মাত্র 24 ঘন্টার জন্য তোমাদের দুইজনের ফোন অদল বদল করতে হবে। ছেলেটার ফোন মেয়েটার কাছে থাকবে, মেয়েটার ফোন ছেলেটার কাছে থাকবে, এবং সকল পাসওয়ার্ড দিয়ে দিবা। কথা শেষ। এই 24 ঘন্টায় যা ঘটে এইটা নিয়ে মুভি। বুঝতে পেরেছেন? তার মানে তখন ভাবখানা এমন যে ভিক্ষা চাই না, কুত্তা সামলাও। দুজনই ফেক। হ্যাঁ, মানে বিয়ের দরকার নাই, কিন্তু বাবা তুমি এই শর্তটা তুলে নাও। বুঝছেন? আমি বেশ কিছু আত্মহত্যার নিয়ে বই, আমি ফিল্ম দেখেছি, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল এটা নিয়ে বেশ প্রমোট করেছে। হ্যাঁ, জি জি। এবং আমির খানের পিপলি যে ছবিটা, হ্যাঁ, আপনি দেখবেন যে মহারাষ্ট্রের কৃষকরা প্রচুর সুইসাইড করে এবং ঋণে জর্জরিত থাকে, ঋণ নিয়ে, এবং ওখানে খরা প্রবণতা আছে। তো প্রতি বছর বিশ্বে যেসব দেশে ফার্মাররা বেশি সুইসাইড করে তার মধ্যে শীর্ষে ভারত। এ নিয়ে কৃষকরা মিছিল করেছে, এ নিয়ে পার্লামেন্টে আইন পাস হয়েছে। আমি একবার খুব নজর দিলাম যে আসলে ভারতের সুইসাইডের পার্সপেক্টিভটা কি, এবং আমি আমার একটা আর্টিকেলে ইন্ডিয়ান সুইসাইড পার্সপেক্টিভ নিয়ে, এবং আমি পিপলি দিয়ে শুরু করেছি। এর ফলে আমার আমির খানের পিপলি দেখতে হয়েছে। খেয়াল করেন, আমাকে আমির খানের পিপলিটা দেখতে হয়েছে, ওটা কিন্তু ওই ফার্মিং সুইসাইড নিয়েই শুরু। তার এখন রাষ্ট্র কতটা ব্যর্থ হলে আমার দেশের কৃষক প্রতি বছরই 5,000 10,000 কৃষক আমার আত্মহত্যা করছে, যে কোনো রাষ্ট্র, আমি এটা ভারতে বলছি না, রাষ্ট্র কতটা উদাসীন হলে, কতটা ব্যর্থ হলে এই মানুষগুলোকে এসে বাঁচাতে পারছে না, আপনি এটা ভাবতে পারেন? ইমাজিন দিস এটা। এবং পিপলিতে আপনি দেখবেন এই ঘটনাটা নিয়েই কিন্তু, মানে উনি যখন তারে জামিন পর করলেন, আমির খান লগন করলেন, তারে জামিন পর করলেন, এবং তারপর উনি পিপলি করলেন। আমি বলি, আমি লগন 4 বার দেখেছি। আমি কিন্তু সরি, আমি তারে জামিন পর, হ্যাঁ, আমি তারে জামিন পর 4 বার দেখেছি, লগন না। আমিও দুটোই দেখেছি, এবং তারে জামিন পর আমার ছেলেকে নিয়ে আলাদাভাবে দেখিয়েছি। হ্যাঁ, সেটা এই কারণে তারে জামিন পরের আমি খবর পাই যে আমি দেখি যে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং বলছে যে প্রতিটা ফ্যামিলির সপরিবারে তারে জামিন পর দেখা উচিত। তো তখন আমি ভাবছি এটা আবার কি ফিল্ম, মনমোহন সিং প্রধানমন্ত্রী, ওর আবার সিনেমা দেখার সময় আছে?
আমি একজনে বললাম স্যার এটা বিশাল ব্যাপার স্যাপার, আমি সেটা বুঝতে পারছি, ওইটা মনমোহন সিং এর কথা বলবে কেন? ফলে ওই যে ছেলেটি, ওই যে দারসিল, ওই যে ছেলেটির নাম, ওই যে ছেলেটি, তাকে, সে কিন্তু আদতে তাকে বাঁচানো কঠিন হয়ে যেত যদি ফ্যামিলি ওই টেক কেয়ার না করতো এবং তার চয়েসকে যদি ওই গুরুত্ব না দিত। এখন আপনি অ্যাবনর্মাল সাইকোলজি, অ্যাবনর্মাল বিহেভিয়ার কখন আসে? যখন ফ্যামিলি অনেক কিছু ইম্পোজিং করে বাচ্চাদের উপরে, যখন তার মতের একেবারেই গুরুত্ব দেওয়া হয় না, সেসব কারণেই কিন্তু অ্যাবনর্মাল বিহেভিয়ার তারা করে, রিভোল্ট করতে পারে না, সে মনের মধ্যে রেখে দেয় এবং হয়তো সে কখনো প্রকাশ করে না, কিন্তু আপনি দেখবেন তার ব্যক্তিত্বের বিকাশ ঘটে না। পার্সোনালাইজেশনের যে জায়গাটা, হ্যাঁ, তার এই ব্যক্তিত্বের বিকাশটা ঘটে না। 19শে এপ্রিল সিনেমাটা দেখেন, অপর্ণা সেনের, দেবশ্রী ওই যে সমস্ত ঔষধ গালে দিয়ে মরতে চাইলো, কেন চাইলো? মানে মায়ের যে উচ্চাকাঙ্ক্ষা, মা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে, মায়ের যে উচ্চাকাঙ্ক্ষা, হ্যাঁ, সে তার সন্তানের খোঁজই রাখে না। এক সময় মা গেছে যে ন্যাশনাল অ্যাওয়ার্ড আনতে দিল্লিতে, আর মেয়ে তো ঘুমের বড়ি সব একসাথে শুয়ে আছে, এন্ড এয়ারপোর্টে যে অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে প্লেন ফ্লাই করে নাই, উনি ব্যাক করছেন, অপর্ণা সেন উনি ব্যাক করছেন, ব্যাক করে এসে দেখে যে ওনার মেয়ে দেবশ্রী। এই যে কেন মেয়েটি সুইসাইড করতে গেল, ওইখানে কিন্তু মূল বিষয়টি বলে দেওয়া আছে, মায়ের উচ্চাকাঙ্ক্ষা, সন্তানের দিকে না দেখা। এতো অ্যাডাল্ট মেয়ে, উনি তো ছোট না। এই জন্য এক কথাই বলা মুশকিল। আমি শুধু ওইটুকু খুবই বলবো, আশেপাশে যে কোনো কাউন্সিলের কাছে যাবে, যে কোনো মনোবিদের কাছে যাবে, আর যদি খুব আড্ডা দিতে পারে, যদি ভীষণ গল্প করতে পারে বন্ধু মহলে, সে কখনো এই কাজ করবে না, কখনো না। সাইকো স্ট্রেস হলে সে বন্ধু মহলে ভীষণ একটা আড্ডা দেবে, এটা মেয়েদের খুব দরকার। কিন্তু আজকাল তো মা বাবা সন্তানদের এতটাই কনফাইন্ড করে ফেলছে যে আড্ডা দেওয়ার অভ্যাসটাই গড়ে ওঠার সুযোগ পায় না। এই কিটগুলো তো জানেন না ভবিষ্যতে আমাদের জন্য কি পরিমাণ দায় হয়ে দেখা দেবে। দে আর নট আওয়ার রিসোর্সেস, they will be not the resources in future, এই ক্ষেত্রে they are the liabilities in future. রাইট। মজার একটা ঘটনা মনে পড়লো, সেটা হচ্ছে স্পেনে থাকাকালে আমার শহরটা ছিল বার্সেলোনা থেকে 100 কিলো দূরে। তো ট্রেনের যোগাযোগ খুব ভালো ছিল। তো আমরা সাধারণত উইকেন্ডে বার্সেলোনা চলে যেতাম এবং একটাই কারণ, সেটা হচ্ছে ওখানে অনেক বাঙালি একসাথে বসা যায়, আড্ডা দেয়া যায়। তো ওই জায়গায় মনে হয়েছিল যে বাঙালির আড্ডা, এটা যে কত দুর্লভ একটা জিনিস, এবং ওই যে বিদেশের কষ্টের জীবন, এই জায়গায় কিন্তু দারুণ একটা রিলিফার। ভাই আপনার মিউট হয়ে গেছে, আপনার মাইক মিউট হয়ে গেছে। আমি ইচ্ছা করে করেছিলাম, বলছি এটা পৃথিবী এখন স্বীকার করে। এবং আমি আপনাকে বলি, পঞ্চতন্ত্রে মুজদুব আলীর একটা প্রবন্ধ আছে আড্ডা বলে। তো উনি লিখছেন যে, যেহেতু উনি 22টা থেকে 27টা ভাষা জানতেন, উনি লিখছেন যে পৃথিবীতে কোনো ভাষায় আড্ডার কোনো পরিভাষা নেই। আপনি কিন্তু ইংরেজি দিয়ে আড্ডা বোঝাতে পারবেন না, যেমন আপনি ইংরেজি দিয়ে আপনি বিরহ বোঝাতে পারবেন না। আমি বলি যে আপনি ওই দেবদাস ওইখানে বোম্বে বানাইছে, ও বোঝে নাকি দেবদাস কি? ওটা শুধু বাঙালি বোঝে, কারণ একটা জার্গনি তৈরি হয়ে গেছে ছেলেকে দেখে, আরে দেবদাস হয়ে গেছে নাকি, জার্গনি তৈরি হয়ে গেছিল। তার মানে এই এক একটা শব্দের এক একটা সিনটেক্স আছে এবং তার একটা বিশেষ, আপনি যেটাকে বলে যে শব্দার্থ, সেটা দিয়ে ওইটা বোঝাতে পারবেন না। তার একটা আরো গভীরতা আছে, আর একটা পারিপার্শ্বিকতা আছে। ওই জন্য আপনার ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজের বিরহ দিয়ে আপনি পার্বতী আর দেবদাসের বিরহ বোঝাতে পারবেন না। আপনি, হ্যাঁ, এই কারণে এখন যারা আছে, আমি একটা উদাহরণ আপনাকে দিয়ে শেষ করি। একজন অ্যাটেম্পটেড সুইসাইডারের সাথে আমার গভীর আলাপ হয়, অ্যাটেম্পটেড সুইসাইডারের সাথে, যে আপনি কেন এটা করতে গেলেন, হোয়াই, দরকার কি? ছেলেটা ইন্টারমিডিয়েট পড়ছিল, তার প্রেম নেই, সে বাবা মার একমাত্র সন্তান, বাবা মার সাথে তার অসাধারণ সম্পর্ক এবং ওয়েল অফ ফ্যামিলির ছেলে, কিন্তু কেন সে এটা করতে গেল?
মানে ফাইনালি সে সব কথা না বললেও আমি যেটা বুঝেছি যে সে যে ডিগনিফাইড ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, সেই পরিবারে জন্মে সে আসলে শিক্ষায় খুব ভালো ছাত্র হওয়ার সত্ত্বেও সে একটা ভালো জায়গায় যেতে পারে নাই। হোয়ারাজ মিডগোর ছেলেপিলে তাদের পরিবারের আশেপাশে যারা দরিদ্র সেই সব পরিবারের ছেলেপিলে লেখাপড়ায় ভালো করেছে। এই জায়গাটায় সে খুব হীনমন্যতায় আছে, বাট ও কিন্তু ফার্স্ট বয় ছিল, ও কিন্তু 1 থেকে 7, 8 পর্যন্ত ছিল। তারপরে তার এই মনোবৈকল্য শুরু হয়। তার মা তার সাথে খুবই ফ্রেন্ডলি। মানে বিষয়টি দেখেন, বিষয়টি পরিবার থেকে ঘটে নাই, বিষয়টি সমাজ থেকে ঘটে নাই। ওই জায়গাটায় মনের মধ্যে ওই যে এডুকেশন সিস্টেম এন্ড কম্পিটিশন, যে আমি অমুক পরিবারের ছেলে। এই যে জুলফিকার আলী ভুট্টোর 2 বোনেরই বিয়ে হয় নাই, আমারও বলতে হচ্ছে আপনাকে কেন হয় নাই। ওনার ফাদারের নাম শাহনওয়াজ খান। শাহনওয়াজ খানের মেয়ে পাকিস্তানে বিয়ে করবে কে? শোনেন আপনি, বেনজির ভুট্টো তার ডটার অফ দি স্টে লিখছেন যে আমি ভেবেই নিয়েছিলাম যে আমার ফুপুদের মতো আমার ভবিষ্যৎ হবে, কারণ জুলফিকার আলী ভুট্টোর মেয়ে পাকিস্তানে বিয়ে করবে কে? এ কারণে ভুট্টো সাহেব বিয়ে করেছিলেন, তার ওয়াইফ বেনজিরের মা হলো ইরানের ওই রাজবংশের নুসরত। শি ইজ নট ফ্রম পাকিস্তান, শি ইজ ফ্রম ইরান। মানে এইসব ফ্যামিলির এই যে একটা প্রবলেম আপনি খেয়াল করেন যে ইমরান খান এমনি তামিমাকে বিয়ে করে নাই, পাকিস্তানে ইমরান বিয়ে করবে এটা হতে পারে না, ওই পরিবার। এই যে একটা বিষয় না ফ্যামিলি, আমি বাংলাদেশ থেকে উদাহরণটা দিচ্ছি না, দূর থেকে দিলাম আপনাকে, একটু দূর থেকে দিলাম। মানে ইগো ছাড়িয়ে সুপার ইগোতে চলে গেছে। এবং আপনি জানেন কিনা পাকিস্তানে অনার কিলিং আছে এখনো, অর্থাৎ আপনার পরিবারে মেয়ে প্রেম করলে ওরা নিজেরা ওই মরুভূমিতে নিয়ে যেয়ে গোপনে ডেকে নিয়ে ফায়ার দিয়ে দেয়। প্রতি বছর পাকিস্তানে অনার কিলিং আছে, অন্তত আফগানিস্তান এবং পাকিস্তান বোধ জায়গাতে অনার কিলিং এটার নামই, এটা নিয়ে ক্যাম্পেইন করা হয়। এবং একটা ফ্যামিলির স্ট্যাটাস ফুললি রিলেটেড ডিপেন্ড অন দা ফিমেলস বা গার্লস বিহেভিয়ার। তো ফলে একটা সোসাইটির একটা প্যাটার্ন আছে, তার একটা নেক্সাস আছে, এবং সেইখানে অনেক জটিলতা আছে, সমাজকে বোঝা খুব কঠিন।